ঠিক করছো ভাইয়া। আমার বউকে কেউ মারতে এলে আমি তো ওদের নিজ হাতে মারতাম। ঠিক করছো। হুম, তুই রেস্ট কর, আমরা ফ্রেশ হয়ে আসি। সবাই ফ্রেশ হয়ে নিচে আসে, খাবার খেতে বসে। সায়ন অয়নের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। তো কেমন মজা করলা সেখানে? অয়ন খেতে খেতে বলে। হুম, প্রথম প্রথম তো ভালো লাগছিল, পরে তো যা হলো তার জন্য মেজাজ খারাপ হয়ে গেছে। আচ্ছা ভাবি, তোমার কি কারোর সাথে কোনো শত্রুতা আছে? আমি গভীর চিন্তায় মগ্ন হয়ে বললাম, এমন তো কিছু মনে পড়ছে না। ভেবে দেখো, হয়তো কোনো আপনজন। আমি প্লেটে চামচ ঘোরাতে ঘোরাতে বললাম, এমন কিছু মনে পড়ছে না। হতে পারে আমার অতীতের কোনো শত্রু। অয়ন আমার দিকে কপাল কুঁচকিয়ে বলল। অতীতের মানে? আর সে সময় কিছু হলে তো তোমার মনে থাকার কথা। আমি একটা আফসোসের নিঃশ্বাস ছেড়ে বললাম, আমার অতীত খুবই অগোছালো আমার কাছে। মানে কি বলতে চাও? আমি শুধু জানি আমার একটা অ্যাক্সিডেন্টে কিছু দিনের বা অনেক দিনের স্মৃতি মুছে গেছে আমার জীবন থেকে। হয়তো মুছে যাওয়া দিনগুলোতে এমন কেউ ছিল। তুমি এটা জানতে যে তোমার কিছু স্মৃতি চলে গেছে? অনেক অপরিচিত মানুষ আমাকে এসে বলতো আমি নাকি তার এটা লাগি সেটা লাগি। একদিন অতিষ্ঠ হয়ে আমি বাবাকে জিজ্ঞেস করাই, উনি আমাকে বলেন, অয়ন যখন আমাকে জোর করে বিয়ে করে তখন ভেবেছিলাম ও আমার অতীতের কোনো শত্রু, তাই চুপ করেছিলাম। এটা শুনে সায়ন আর প্রহর ফিস করে একটু হেসে দেয়। অয়ন চোখ ছোট করে মুখ বেঁকিয়ে খাবার খেতে খেতে বলে। অতীতের শত্রু? আর কিছু ভাবতে পারলে না? চুপ করে তো একদমই ছিলে না। সায়ন আমার দিকে একদম সিরিয়াস লুক দিয়ে বলে। আচ্ছা, তুমি অতীতে কাউকে ভালোবাসতে না তো আবার? হয়তো তোমার কোনো প্রেমিক ছিল যে তোমাকে ভালোবাসতো, আর তুমিও তাকে। আমি গভীর চিন্তায় পড়ে বলি, না, এমন হলে তো অনেক আগেই সে আমার সাথে দেখা করার চেষ্টা করত, আমাকে এসে বলতো। হয়তো কোনো কারণে, বলতে পারি না। আমার মাথাটা কেমন ছিমছিম করছে, মনে করার চেষ্টা করছি কিন্তু সবই যে গোলাটে। তবে আমারও এমন হয় যে কাউকে তো আমি ভালোবাসতাম হয়তো। আমাকে এমন চিন্তিত দেখে অয়ন সায়নকে ইশারা দিয়ে না করে কিছু বলতে। প্রহর প্লেটের শব্দ করে আমার আকর্ষণ পাওয়ার জন্যে আমিও তার দিকে তাকাই। প্রহর আমাকে বলে। এসব নিয়ে এখন চিন্তা করে কোনো লাভ নেই, বুঝলেন ম্যাম? এসব কিছু হলে তো এতদিনে ঠিক জেনে যেত। আমি চিন্তিত হয়ে বললাম, উফ, এসব ভাবতে গেলে আমার মাথা ব্যথা করে। অয়ন অস্থির হয়ে বলল। এসব ভাবার তোমার কোনো দরকার নেই নীর। এসব ফালতু কথা সায়ন মজা করে বলেছে। আর হ্যাঁ, আমরা তো জাস্ট মজা করছিলাম। সরি ফর দ্যাট। ইটস ওকে, সরি বলার দরকার নেই। অয়ন আমার কাঁধে হাত রেখে বলে। অতীতের শত্রু হোক বা কাছের, তাকে খুঁজে বের করে মেরে ফেলবো। তোমার কিছু হতে দেব না। আমি হালকা হেসে বললাম, আমি জানি। খাওয়া দাওয়া শেষ করে সবাই রুমে গেলাম। আমার কিছু ভালো লাগছে না, মাথায় শুধু ওইসব কথায় ঘুরপাক খাচ্ছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু আমার চোখ আকাশ দেখছে না। আমার চোখ অতীত দেখার চেষ্টা করছে। হঠাৎই কারো স্পর্শে বাস্তবে ফিরে এলাম। অয়ন আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে আমার ঘাড়ে একটা কিস করলো। আমি চমকে গিয়ে বললাম, কি করছেনটা কি? অয়ন নেশা ভরা কণ্ঠে বলল। তোমাকে ভালোবাসার চেষ্টা করছি। আমি মুখটা বেঁকিয়ে বললাম, এতক্ষণ ফ্লাইটে থেকে আপনি টায়ার্ড হয়ে গেছেন না? অয়ন আমার ঘাড়ে তার নাক ঘষতে ঘষতে বলল। হুম, অনেক টায়ার্ড হয়ে গেছি। এখন তুমি ভালোবাসা দিলে আমার ভালো লাগবে। আরে, আপনি রেস্ট করলে ঠিক হয়ে যাবেন। না, তোমাকে ভালোবাসলে ঠিক হয়ে যাব। আমি অয়নকে ছাড়িয়ে কোমরে দুহাত রেখে বললাম, যান, চুপচাপ ঘুমাতে যান। অয়ন আমার দিকে এগিয়ে এসে বলে। আমি অনেক তৃষ্ণার্ত নীর। আই ওয়ান্ট ইউ। বলে আমাকে কোলে করে বিছানায় শুইয়ে দেয়। উনি আমাকে কিস করতে নেয়। আমি আমার মুখে হাত রেখে বলি, আমাকে স্পর্শ করবেন না বলে দিলাম। ওনার চেহারাটা আমার কানের কাছে এনে নেশা ভরা কণ্ঠে বলে। সত্যি করে বলবে, আমার স্পর্শ তোমার ভালো লাগে না? কাছে পেতে ইচ্ছে করে না তোমার?
হুম? এটা বলে আমার দিকে যেভাবে নেশায় তাকিয়ে আছে তাতেই আমি দিশেহারা। আর বলবো কি? অয়ন মুচকি হেসে বলে, আমি জবাব পেয়ে গেছি। এটা বলে মুখ থেকে আমার হাত সরিয়ে নিজের 2 ঠোঁট ডুবিয়ে দেয় আমার ঠোঁটে। প্রহর তার মোবাইলের দিকে তাকিয়ে দেখে স্নেহার অনেকগুলো মিস কল। প্রহর শুধু একটা ছোট মেসেজ লিখে পাঠিয়ে দেয় যে কাল দেখা হবে। এটা লেখার পর নিজের মোবাইল অফ করে শুয়ে পড়ে। ব্যালকনির দরজা খোলা, তাই সেখান দিয়ে জোরে বাতাস আসায় মারুর ছবি থেকে পর্দাটা পড়ে যায়, যেটা প্রহর এঁকেছিল। প্রহর মারুর ছবির দিকে তাকিয়ে অতীতে ফিরে যায়। অতীত। মারু তাদের কাল ঘুরতে নিয়ে যাবে এটা বলে। দুজনে তাদের বাসায় ফিরে যায়। যেতেই তাদের মামা রিফান খান বলে, তোরা কোথায় ছিলি? এখানে কিছু চিনিস? যদি হারিয়ে যেতি তখন? অয়ন বলে, আরে মামা, তোমাকে এখানে কে না চিনে? চেয়ারম্যান বলে কথা, তোমার নাম বললেই বাসায় এনে পৌঁছে দিত। তাছাড়া মোবাইল তো আছেই, শুধু শুধু চিন্তা করে লাভ নেই। প্রহরের কাঁধে হাত রেখে বলে, চল প্রহর, ছাদে যাই। প্রহর তার কাঁধ থেকে অয়নের হাতটা সরিয়ে বলে, এই গরমে আর প্রখর রোদে তুই যা ছাদে, আমি তো শাওয়ার নিতে গেলাম। ছাদে যাওয়ার মজা তো যখন রোদ থাকবে না, মিষ্টি বাতাস থাকবে, তখনই তো ভালো লাগে। কথাটা অবশ্য ঠিক, শাওয়ার তো আমিও নিব ভাবছি বলে প্রহরের দিকে তাকাই। প্রহর অয়নের তাকানো দেখে দেয় দৌড়। পিছনে পিছনে অয়নও দৌড় দেয়, কারণ দুজনে একই রুমে থাকে, সো ওয়াশরুমও একটা। প্রহর তাড়াতাড়ি দৌড়ে ওয়াশরুমে ঢুকে অয়নকে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে ফেলে। অয়ন বাহিরে দাঁড়িয়ে থেকে একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে বলে, ধুর, এখন কি করব? প্রহর দরজাটা একটু ফাঁক করে মাথাটা বের করে বলে, যা ছাদে গিয়ে রোদ পোহা, না হলে মামার অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, তাদের সাথে আড্ডা দে। যা, দেখ গিয়ে হয়তো তোর ড্রিম গার্ল পেয়ে যেতেও পারিস। বলে প্রহর দরজা বন্ধ করে দেয়। অয়ন বিছানায় শুয়ে ভাবতে থাকে, ড্রিম গার্ল তো মনে হয় পেয়ে গেছে, এখন মনে হয় না অন্য কোনো দিকে মন যাবে। লাভ ইন ফার্স্ট সাইট, নট ব্যাড। দুজনে শাওয়ার নিয়ে খেতে আসে। দুজনের জন্য অনেক কিছু রান্না করা হয়, একদম পঞ্চভোগ। এত কিছু দেখে অবাক হয়ে প্রহর বলে, মামা পুরো গ্রাম দাওয়াত দিছো নাকি? এত কিছু খেলে আর উঠে দাঁড়ানো যাবে না। রিফান খান বলে, এই তো কয়েকটা খাবার, আরও কত কিছু রান্না করা রয়ে গেছে, সে পরে হবে না। আমার ভাগ্নেরা আসবে, আর তাদের জন্য এটুকু করব না? সারা জীবন ওই বিদেশের ঘাসফুস খেয়ে দেশের স্বাদ ভুলে গেছিস, এখন খেয়ে আবার মনে কর। তখন অয়ন বলে, মামা, তোমার ভাষণ শোনা থেকে ভালো আমরা খাওয়া শুরু করে দিই। দুজনে খাওয়া শেষ করে পেট ধরে বসে বলে, খাবারগুলো জোশ ছিল, কিন্তু সমস্যা হলো বেশি খেয়ে ফেলেছি, এখন উঠতে পারছি না। অয়ন, আমাকে উঠিয়ে নিয়ে যা। তাহলে আমাকে উঠাবে কে? দুজনে কষ্ট করে গিয়ে বিছানায় গা ছেড়ে দেয়। অয়ন পেটে হাত দিয়ে বলে, আমার ডায়েটের 12টা বেজে গেল। সেম। অয়ন, আমি ভাবছিলাম কি, কালকে না গেলে হতো না? আরো কয়েকদিন থাকি এই জায়গায়, কতদিন পরে আসলাম মামার বাড়ি। আমিও তাই ভাবছি, তাছাড়া জায়গাটা তো খারাপ না, আরও 3-4 দিন থাকাই যায়। আমিও তাই ভাবছিলাম। কাল সকালে দুজনে উঠে রেডি হয়ে নাস্তা করে বেরিয়ে পড়ে। মারুর বাসার সামনে এসে দাঁড়ায়, কিন্তু কথা হচ্ছে মারুকে ডাকবে কিভাবে। দুজনে একটা বুদ্ধি করে পানি খাওয়ার বাহানায় দুজনে ভেতরে যায়। সেখানে মারু বারান্দায় বসে পা ঝুলিয়ে ঝুলিয়ে পেয়ারা খাচ্ছিল। দুজনকে দেখে পেয়ারা গলায় আটকে গেল মনে হলো। দুজনেই ইশারা দিয়ে বাইরে আসতে বলল। তারপর তারা পানি খেয়ে বাইরে এসে অপেক্ষা করতে থাকে। মারু বান্ধবীর বাসায় যাবে বলে বের হয়। এসে কোমরে ধরে বলে, এত সকাল সকাল কে আসে? প্রহর হাসি দিয়ে বলে, আচ্ছা, আমরা আসি। মারু ভ্রু কুঁচকিয়ে জিজ্ঞেস করে, আপনাদের কোনো উল্টোপাল্টা
একটা নিয়ত নেই তো আবার? শুনেন, আমাকে গ্রামের অশিক্ষিত মেয়ে মনে করবেন না। আমার সাথে কিছু করতে এলে দুজনকে জানে মেরে ফেলবো বলে দিলাম। আমাকে আপনারা চেনেন না। তো চিনাও। আমি মানে আমরা চিনতে চাই তোমাকে। আমাদের দেখি কি তোমাদের কোনো বাজে ছেলে মনে হয়? মনে হওয়াতে কি এসে যায়? ঠিক আছে, বেশি কথা না বলে ঘুরতে নিয়ে যান। ঠিক আছে, চলেন। কোথায় যাবেন? যেখানে আপনি নিয়ে যাবেন। মারু একটা বিরক্তি ভাব নিয়ে নদীর পাড়ে নিয়ে যায় ঘোরাতে। কাশফুলে একাকার হয়ে আছে। আমি কয়েকটা কাশফুল নিয়ে দুজনে হাতে ধরিয়ে দিই, আর একটা আমি নিয়ে হাঁটছি। জায়গাটা অনেক সুন্দর। এখানে বসে অনায়াসে একটা কবিতা লেখা যায়। আপনি কি লেখক নাকি? হুম, এমনই কিছু একটা। শুনেছি লেখকরা নাকি বোরিং হয়। আমার তো তা মনে হয় না। তবে আপনার মনে হলে আপনি আমাকে চান্স দিয়ে দেখতে পারেন। মানে বন্ধুত্ব করে আর কি। এক মুহূর্তের জন্য বোর হলে কথা বলা বন্ধ করে দিন। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, ডক্টরদের কি মনে হয়? শুনেছি ওরা নাকি একটু লুচু টাইপের হয়। প্রভার ফিক করে হেসে দেয়। আমি একটু চোখ ছোট করে তাকিয়ে বললাম, কেন, আপনি ডক্টর নাকি? অয়ন মুখ বেঁকিয়ে বলল, 1 বছর পরে হয়ে যাব। আর ডক্টররা মোটেও লুচু হয় না। এমন ফালতু কথা কোথায় থেকে শুনেছেন? যেখান থেকেই শুনেছি, কিন্তু শুনেছি। আচ্ছা, আপনাদের নামটা কি সেটাই তো জানা হলো না। প্রহর বলে, আমার নাম প্রহর, আর ওর নাম হচ্ছে অয়ন। আমি একটু হেসে দিয়ে বললাম, অয়ন আবার কেমন নাম? নয়ন শুনেছি, কিন্তু অয়ন শুনিনি। বলে হাসতে থাকে। অয়ন রাগে বলে, শুনোনি তো এখন শুনে নাও। অয়ন মানে কি জানো? না, কি মানে? বাংলাদেশে থেকেও বাংলা ভাষার জ্ঞানের খুব অভাব দেখা যায় তোমার মনে। আমি রাগে বললাম, আপনি তো জানেন, তো বলেন শুনি, কি এমন হাতি ঘোড়া অর্থ? হাতে ঘোড়া না, অয়ন মানে হলো অগ্নি, আগুন। ও, তাই তো, আগুনের মতো মাথাটাও গরম। আচ্ছা, আমার নামটা কেমন সেটা বললে না তো? আপনার নামটা আমার ভালো লেগেছে। অয়ন মুখ ফুলিয়ে ফুলিয়ে হাঁটছে। লুচু বলাতে মনে হয় মন না মেজাজ খারাপ হয়ে গেছে। একটু পরে আমি নদীর মাঝখান দিয়ে বাঁশের সেতু, তো আমি এটা দেখিয়ে বললাম, আমরা এর উপর দিয়ে যাব। কিন্তু এটা তো নিরাপদ মনে হচ্ছে না। মাত্র একটা বাসে পা রাখার জন্য আরেকটা তো ধরার জন্য আছে। আমি একটু হেসে বললাম, কেন, ভয় পেলেন নাকি? চিন্তা করেন না, ডুববেন না। গলার সমান পানি। আর আপনারা যে লম্বা। আমরা সাঁতার পারি। ওই চল, এখন গলা সমান পানি থাকুক বা মাথা সমান, যাব মানে যাব। আস্তে আস্তে কিন্তু যাবেন, পড়ে টরে যাবেন না তো আবার। এখন মাঝখানে গিয়ে হাত উঠিয়ে দেখাবো, চল তো। প্রহর ও অয়নের পিছন পিছন যায়। আমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি। দুজনে মাঝখানে গিয়ে হাত উঠিয়ে একটা ভাব নিয়ে দেখাচ্ছে। মনে মনে যে ভয় পাচ্ছে এটা বোঝা যাচ্ছে। আমি একটা ডেভিল মার্কা দিয়ে সেতুর বাস ধরে নাড়াতে থাকি। দুজনে চিল্লিয়ে বলতে থাকে, আরে পড়ে যাব, কি করছেনটা কি? আরে পড়ে যাব? আমাদেরকে এখানে ফেলার জন্য এনেছেন নাকি? দুজনে শক্ত করে ধরে থাকে। আমিও নাছোড় বান্দা। আমার কিছু বান্ধবীদের আগেই এখানে লুকিয়ে রেখেছিলাম, তাদের ডাকি। তারাও এসে জোরে জোরে নড়াতে থাকে, আর তারা নদীতে পড়ে যায়। আমরা হাসতে থাকি। আমি জোরে বললাম, ঘোড়ার স্বাদ মিটেছে নাকি আরো বাকি আছে? ছাড়বো না তোমাকে, বলে দিলাম। আপনার মাথায় একটু বেশিই গরম, তাই ঠান্ডা করতে সাহায্য করেছি, বুঝলেন? দুজনে এখন সুইমিং করুন, আমরা যাই। বলে হাসতে হাসতে চলে যায়। এই কথা মনে করাতেই প্রহর হাসতে হাসতে অতীত থেকে ফিরে আসে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনার মাথায় একটু বেশি গরম, তাই ঠান্ডা করতে সাহায্য করেছি, বুঝলেন? দুজন এখানে সুইমিং করুন, আমরা যাই। বলেই হাসতে হাসতে চলে যায়। এই কথা মনে করাতেই প্রহর হাসতে হাসতে অতীত থেকে ফিরে আসে। সকালে উঠে আমি অয়নকে দেখছি না। সোজা ওয়াশরুমে শাওয়ার নিয়ে বের হয়েও দেখছি না, নিচে গিয়েও দেখি নেই। অয়নকে ফোন করি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি বলেন ম্যাম, নাস্তা করেছেন? না, এখনো করিনি। আপনি কোথায়? আমি তো কাজে। আজকে সকালে একটা সার্জারি ছিল, তাই তাড়াতাড়ি আসতে হয়েছে। আমাকে ডাকলেন না কেন? আমাকে ডেকে পরে যেতেন। হুম, ভেবেছিলাম একবার, কিন্তু তোমার ঘুমটা ভাঙতে ইচ্ছে করেনি। আর এত ব্যস্ততা, আমাকে মিস করছো বুঝি? না মানে হুম চিন্তা করবেন না ম্যাম, আমি তাড়াতাড়ি চলে আসব। তাড়াতাড়ি চলে আসবেন, কিন্তু আপনাকে ছাড়া ভালো লাগে না। ইস, এভাবে বলো না জান। উড়ে উড়ে চলে আসতে ইচ্ছে করছে। তোমার কথায় আমি নিহত। কাজের টাইমে এভাবে বললে কার কাজে মন লাগবে বলো? ঠিক আছে ঠিক আছে, আর ভাব দেখাতে হবে না। আমি রাখছি। ওকে, আই লাভ ইউ জান। মা ডাকার সাথে সাথে সবাই নাস্তা করতে বসে। আমি তাদের দেখে জিজ্ঞেস করলাম, আজকে দুজনেই রেডি, কোথাও যাচ্ছ নাকি দুজনে? হুম, তোমার হাজবেন্ড যে একটা দায়িত্ব ধরিয়ে দিয়েছে আমার হাতে, সেটাই সামলাতে যাচ্ছি। কিন্তু সায়ান, তুই কোথায় যাচ্ছিস? আজ তো ফ্রাইডে। একটু ঘুরতে যাচ্ছি। কার সাথে? নাকি ডেটিং? কোনটা? না ভাই, এমনি ঘুরতে যাচ্ছি। তোর দ্বারা কিচ্ছু হবে না। ভাই, ভুলে যেও না তুমি আমার বড়। তাই বড় ভাইয়ের দ্বারা এখনো কিছু হলো না, তাহলে আমারটা তো বাদই দিলাম। প্রহর একটা কাশি দিয়ে বলল, চুপচাপ নাস্তা কর। আজ কাজ কম, কথা বেশি বলছিস তুই। সায়ন কিছু বলতে নেয়, প্রহর আগেই সায়নকে থামিয়ে বলে। খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, চুপচাপ নাস্তা কর। বলেই প্রহর আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, অয়ন কোথায়? হসপিটালে গেছে নাকি? হুম তাহলে বাসায় তুমি একা থাকবে নাকি? আমাদের সাথে চলো। তোমাদের আসতে লেট হবে, এর আগে ভাইয়া চলে আসবে। আর আমার মনে হয় ভাইয়া স্নেহার সাথে একটা টাইম কাটানো উচিত। কে জানে, যদি স্নেহা আমাদের ভাবি হয়ে যায়। আমি একটু হেসে বললাম, কথাটা মন্দ বলনি। তাছাড়া স্নেহা যেমন সুন্দর দেখতে, তেমনি তার ব্যবহার। প্রহর একটু বিরক্তি ভাব নিয়ে বলে। হয়েছে এখন তোমাদের? সায়ন একটা হাসি দিয়ে বলে। লজ্জা পেলে নাকি ভাইয়া? প্রহর সায়নের কান ধরে বলে, একটু বেশি দুষ্ট হয়ে গেছিস। মার খাওয়ার ইচ্ছে হয়েছে নাকি তোর? নাস্তা শেষ করে যে যার কাজে বেরিয়ে পড়ে। আমিও ছাদে গিয়ে দোলনায় বসে প্রহরের কে তুমি বইটা পড়তে থাকি। এই বইটা পড়লেই একটা রোমান্টিক মেজাজ চলে আসে। প্রহর স্নেহাকে আনতে তার বাসায় যায়। গিয়ে স্নেহাকে ফোন করতেই স্নেহা এসে গাড়িতে বসে। আজ স্নেহার মনটা বেশি একটা ভালো না, মুখে কোনো হাসি দেখা যাচ্ছে না। প্রহর স্নেহার মনের অবস্থাটা কিছুটা বুঝতে জিজ্ঞেস করে, কিছু হয়েছে স্নেহা? আজ এই আকাশে এত কালো বাদল দেখা যাচ্ছে কেন? স্নেহা কান্নার ভাব নিয়ে বলে, কারণ আজ এই আকাশ মেঘ জমেছে তাই। প্রহর মুচকি হেসে বলে, বৃষ্টি কখন হবে? স্নেহা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলে, যে কোনো সময় হতে পারে। প্রহর হেসে বলে, বলো কি, আজ তো আমি ছাতা আনিনি। আগে বলবে তো, তাহলে তো ছাতাটা নিয়ে আসতাম। এখন যদি বৃষ্টিতে ভিজে যাই, তাহলে তো আবার আমার ঠান্ডা লাগবে। আমি প্রহরের দিকে তাকিয়ে মুখ ভার করে বলি, আমাকে কি দেখে মনে হয় যে আমি মজা করার মুডে আছি? সেটা তো মনে হচ্ছে না। তবে এখানে মজাটা করছে কে? আমি মুখ ফুলিয়ে সামনের দিকে তাকালাম। প্রহর পেইন্টিংয়ের মিউজিয়ামে নিয়ে আসে। আমি গাড়ি থেকে বেরিয়ে ভেতরে যেতে চাই। প্রহর আমার হাত ধরে অন্য পাশে নিয়ে যাচ্ছে। এই প্রথম প্রহর সব চায় আমার হাত ধরে। এক অন্যরকম ভালো লাগে। আমিও কথা ছাড়া যেতে থাকি। প্রহর আমাকে মিউজিয়ামের পেছনের বাগানে নিয়ে আসে। জায়গাটা অনেক শান্ত, নিরিবিলি আর গাছ দিয়ে ঘেরা পুরোটা জায়গা। মিউজিয়ামের এই সাইডে আমি আগেও এসেছি, তবে আজ সবকিছু নতুন লাগছে। আমরা একটা বেঞ্চে বসি। আমি প্রহরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করি, আমাকে এখানে কেন আনলেন? প্রহরও আমার দিকে তাকিয়ে বলল, আকাশে এত মেঘ জমার কারণটা জানতে। কারণ যে আকাশে সবসময় সাদা বাদল দেখেছি, সেখানে আজকে কালো বাদল ঠিক ভালো লাগছে না। আমি মুখ ঘুরিয়ে বললাম, আকাশে সব সময় সাদা বাদল থাকে না,
যেমন সাদা থাকে তেমনই কালো বাদলও ঘোরাঘুরি করতে পারে। এটা স্বাভাবিক। এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নেই। আচ্ছা, এখন কথা না ঘুরিয়ে সোজাসুজি জিজ্ঞেস করছি, বলো কি হয়েছে? আমি মুখ বেঁকিয়ে বললাম, কিছু না। এবার প্রহর আমার হাত ধরে বলল, বলো কি হয়েছে? আমি প্রহরের দিকে তাকাই। কেন জানি আজ প্রহরকে আমার অনেক আপন মনে হচ্ছে। মনে হচ্ছে আমার মনের সব কথা ওনাকে বলে দিতে পারবো। আমি একটা কান্না ভাব নিয়ে বলি, বাবা মা আমার বিয়ে ঠিক করেছে, তাও আবার আমাকে না বলে। প্রহর মুচকি হেসে বলে, তাহলে ওদের এখন না করে দাও, যদি তোমার ছেলে পছন্দ না হয়। আপনার কি মনে হয় আমি না করিনি? না করেছি আমি, কিন্তু আব্বু আম্মু কিছুতেই রাজি হচ্ছে না। ওরা বলছে আমার নাকি বয়স বেশি হয়ে যাচ্ছে। আমি প্রহরের দিকে তাকিয়ে নিজের দিকে আঙুল দিয়ে দেখিয়ে জিজ্ঞেস করলাম, বলেন তো আমাকে দেখে কি বেশি বয়স্ক মনে হয়? আমি কি দেখতে খারাপ? কত ছেলেরা আমার আগে পিছনে ঘোরে। খারাপ হলে কি ঘুরতো? আপনি বলেন আমি দেখতে খারাপ? প্রহর স্নেহার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, না, একদমই না। তোমাকে দেখে যে কেউ এক নজরে বিয়ে করতে রাজি হয়ে যাবে। সত্যি? আপনিও? প্রহর আমার দিকে তাকিয়ে আবার চোখ অন্যদিকে ফিরিয়ে বলে, আচ্ছা, এখন সমস্যাটা কি? তোমার কি ছেলে পছন্দ হয়নি? আরে ওনাকে দেখার দরকারই পড়েনি। ওনার ডিমান্ড শুনেই আমি শিহরিত। কি এমন ডিমান্ড করেছে শুনি? আমার পেশায় ওনার সমস্যা আছে। উনি একটা হাউসওয়াইফ চাই। ওনার হিসেবে এটা কোনো কাজ না, শুধু টাইম নষ্ট করা। আর উনি এটাও ভাবে যে মেয়েরা একসাথে কাজ আর ঘর সামলাতে পারে না। এ কথা শুনে প্রহর দাঁড়িয়ে বলে, এই ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য তোমার বাবা মা রাজি হলো কিভাবে? কারণ ছেলে অনেক টাকা পয়সা আর নাম আছে। ছেলের নাকও আবার দেখতেও ভালো। এটা কোনো কথা হলো? ওই ছেলে তোমার জন্য একদমই পারফেক্ট না। তোমার ড্রিম পুরো শেষ হয়ে যাবে যদি তুমি একে বিয়ে করো। তোমার এমন কাউকে বিয়ে করা উচিত যে তোমার ড্রিম আর তোমাকে বুঝবে। ঠিক আপনার মতো, তাই না? প্রহর আমার দিকে তাকিয়ে কিছু না বলে আবার বেঞ্চে বসে বলে, তুমি তোমার মা বাবাকে বুঝিয়ে বলো, তাহলেই তো হবে। তারা তো তোমাকে ভালোবাসে, তাই না? তাই একটু কান্না করলে মেনে যাবে। যেটা মেয়েরা ভালো করে ইউজ করতে পারে। কোনো কাজে আসবে না। ওনারা তো আমাকে ভালোই বাসে না। ভালোবাসলে ঠিকই আমার মনের অবস্থা বুঝতো। আমার মনে হয় ওনাদের কাছে আমাকে একটা বোঝার মতো মনে হচ্ছে, তাই তো বিয়ে দিয়ে পাঠিয়ে দিতে চাইছে। আমি এক কাজ করব, ওদের থেকে আলাদা হয়ে যাব, থাকবো না ওদের সাথে। এসব বলতে বলতে আমার চোখে পানি চলে এসেছে। প্রহর আমার চোখের পানি মুছে দিয়ে বলে, পাগল, তুমি জানো মা বাবা একটু শাসন করলেই তারা খারাপ হয়ে যায় না। তারা তোমার সব সময় ভালো চায়। এটা ঠিক। অনেক সময় তারা তাদের দিক থেকে বিবেচনা করে। তার মানে এটা না যে তুমি তাদের থেকে দূরে চলে যাবে। বুঝেছো কি বললাম? এতে না তুমি খুশি থাকতে পারবে, না তোমার মা বাবা। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি জানি আমি খুশি থাকতে পারবো, আর তারাও। প্রহর মৃদু হেসে বলে, এটা মনে হয়, কিন্তু বাস্তব তার থেকে আলাদা। একদিনও খুশি থাকতে পারবে না তুমি। তাছাড়া মা বাবা থেকে দূরে থাকার কষ্ট তুমি বুঝবে না। যাদের মা বাবা নেই একমাত্র তারাই বুঝবে শুধু। আপনি তো এমন ভাবে বলছেন যেন আপনি খুব ভালো করে বোঝেন। প্রহর ঠোঁটের কোণায় হালকা হাসি এনে আকাশের দিকে তাকিয়ে বলে, অনেক বছর আগে আমার মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। তাই এটা বোঝা আমার জন্য খুব বড় একটা ব্যাপার না। প্রহরের মুখে হাসি থাকলেও ওনার চোখের কোণায় হালকা জমে থাকা পানিটা ঠিকই চোখে পড়েছে আমার, যেটা উনি নিচে পড়তে দিচ্ছে না। আমি ওনার কাঁধে আলতো করে হাত রেখে বললাম, আই এম সরি, আসলে আমি জানতাম না। আমি কোনো দিনও না বইয়ে, না মিডিয়াতে বাবা মার সম্পর্কে কিছু উল্লেখই করিনি, তাই জানিও না। প্রহর আমার হাতটা সরিয়ে বলে, আচ্ছা, ইটস ওকে। আর আমাকে দেখে দয়া করে অনুশোচনা দেখাবে না। আই হেট দিস। তাছাড়া আমি যথেষ্ট ভালো আছি। অয়ন যদি শুনে আমি এসব নিয়ে মন খারাপ করে আছি, তাহলে আমার খবর আছে। আচ্ছা, যাই হোক, মা বাবা থেকে দূরে থাকা যাবে না, ওকে?
বুঝেছি। আমি ওদের বোঝানোর ফুল চেষ্টা করব। গুড। ওদের মানানোর জন্য যা খুশি করবে, কিন্তু ওদেরকে ছেড়ে যাওয়ার কথা বলবে না কখনো। তাহলে এখন চলো মিউজিয়ামে যাই, নতুন কিছু পেন্টিং এসেছে, চলো দেখে আসি। চলেন। আমরা দুজনে মিউজিয়ামে গিয়ে একসাথে পেন্টিং দেখছি, এই বিষয়েও আলোচনা করছি। সায়ন একটা রেস্টুরেন্টে যায়। সেখানে আলোও বসেছিল। সায়ন গিয়ে বসতে বসতে বলে, সরি ফর লেট। আলো মুখ বেঁকিয়ে বলে, এভাবে কেউ ঘুরতে যায়? তো কিভাবে যাই? আমার তো মনে হয় আপনি ঘুরতে যাওয়ার মানেটাই বোঝেন না। আর কোনো একটা জায়গায় মানুষ ঘুরতে যায়, তাও আবার একসাথে। আর আপনি একটা টাইম আর রেস্টুরেন্টের নাম লিখে শুধু মেসেজ করে দিয়েছেন এই জায়গায় আসতে। এটা ঘোরা বলে না, জাস্ট নর্মালি দেখা করা বলে। আচ্ছা, আর একবার তুমি নিয়ে যেও ঘুরতে। ও আচ্ছা, তার মানে আমার সাথে আরো ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে আপনার? থাকতেই পারে, বন্ধু বলে কথা। ও তাই বুঝি। তাহলে তো ভালোই। তাহলে তোমার গার্লফ্রেন্ড অবশেষে তোমাকে দেখা করার অনুমতি দিল। ও আমাকে কোনো কিছুতেই না করে না, বুঝলেন? অন্য সব মেয়েদের মতো নয় আমার দিয়া। আচ্ছা তাই বুঝি। অনেক কথা বলে বুঝি আপনার সাথে? আসলে ও বেশি কথা বলে না, বলে কিন্তু এত বেশি না। আর আমার কথা মনোযোগ দিয়ে শোনে। আমি তো অনেক বক বক করি, শুধু অনেক সময় অনেক বেশি আবদার করে বসি। আচ্ছা কি কি আবদার করে? একটু বেশি স্ট্রেস দেখাচ্ছ আমার গার্লফ্রেন্ডের প্রতি। না তেমন কিছুই না, শুধু জানতে ইচ্ছে করছিল এত হ্যান্ডসাম ছেলের গার্লফ্রেন্ডরা কেমন হয়। এটা শুনে সায়ন হাসতে থাকে। হাসতে হাসতে বলে, বলো কি খাবে? জাস্ট কফি। আর কিছু খাবে না? স্যার আপনি যে টাইমে দেখা করতে বলেছেন সেই টাইমে সবাই নাস্তা করে আসে। নাস্তা তো অবশ্যই আমি করে এসেছি, তাহলে কফি অর্ডার করি। হুম। অবশ্য আজ ডক্টরের ইউনিফর্ম ছাড়া তোমাকে অন্যরকম লাগছে। অন্যরকম বলতে ভালো নাকি খারাপ? অফকোর্স ভালো লাগছে। আর ইউনিফর্ম পরা থাকলে? আরে তখনও ভালো লাগে, কিন্তু আজ একটু অন্যরকম লাগছে, কারণ ইউনিফর্ম ছাড়া এই প্রথম দেখলাম তো, তাই। ও ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম। সায়ন আর আলো কফি খেতে খেতে বেশ অনেকক্ষণ কথা বলে। সায়ন হঠাৎ করে বলে তার মাথাটা নাকি ঘুরছে, আর তার কয়েক সেকেন্ড পরেই সায়ন তার জ্ঞান হারায়। কিন্তু এতে আলোর কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। সে দুজন লোক ডেকে সায়নকে গাড়িতে নিয়ে বসিয়ে একজনকে ফোন দিয়ে বলে, হ্যালো, আমি সায়নকে নিয়ে আসছি, সবকিছু রেডি করে রাখো, আমাদের হাতে কিন্তু বেশি টাইম নেই। পরে অন্য এক হসপিটালে নিয়ে যায়। সায়নকে হসপিটালে বেডে শুয়ে একটা ডক্টরকে ইশারা দিয়ে দরজা বন্ধ করতে বলে। তারপর সায়নের মাথায় হাত দিয়ে বলে, যা করার তাড়াতাড়ি করতে হবে। এ ব্যাপারে যেন সায়ন জ্ঞান ফেরার পর কিছু জানতেও না পারে, কিছু বুঝতেও না পারে। বেশ অনেকক্ষণ পর সায়নের জ্ঞান ফিরে। সে চোখ খুলে আলোকে তার পাশে বসা পায় আর নিজেকে হসপিটালে। সায়ন আস্তে করে জিজ্ঞেস করে, কি হয়েছিল আমার? আসলে আপনাকে যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলো একটু স্ট্রং, তো তাই মাথা ঘোরাটা স্বাভাবিক। এতে ভয় পাওয়ার কিছু নেই। ওহো, তা এটা কোন হসপিটাল ভাইয়া? যে হসপিটালে থাকে আর তুমি যেটাতে পড়ো ওটাতে নিয়ে যাওনি আমাকে? না আসলে এটা কাছে ছিল তো, তাই নিয়ে এসেছি। ভালো করেছে। আর ভাইয়াকে বলবে না, শুধু শুধু টেনশন করবে। ওকে। আমি এখন বাসায় যাব। যাবে তো, সেলাইটা শেষ হতে দাও, পরে চলে যেও। সায়ন এতক্ষণে খেয়াল করে ভয়ে আলোর হাত চেপে ধরে বলল, এত বড় সুই আমার হাতে ঢুকানো কেন? বের করো। আরে ভয় পেও না। আমি ভয় পাই না। সেটা তো জানি। এদিকে তাকিও না, এক কাজ করো, চোখ বন্ধ করে রাখো, আর আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঠিক কতবার তোমার মাথায় হাত বুলাচ্ছি সেটা খেয়াল করো, তাহলেই হবে। সায়ন চোখ বন্ধ করে। আলো তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সায়ন আলোর হাত শক্ত করে ধরে রেখেছে। আলো মুচকি হেসে সায়নের দিকে তাকিয়ে আছে। ছাদে বসে বসে পুরো বইটা শেষ করলাম, তাই বইটা আবার প্রহরের রুমে দিয়ে আসতে চাই,
কিন্তু দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ি। কারো রুমে এভাবে প্রবেশ করা ঠিক না। মনে মনে ভাবলাম তাড়াতাড়ি গিয়ে বইটা রেখে চলে আসবো। তাই আর না ভেবে ভিতরে যাই। গিয়ে বইটা রেখে চলে আসতে নিয়ে তখনই আমার চোখে পড়ে প্রহরের আঁকা আমার ছবিটাতে। আমি খুশিতে লাফিয়ে সেখানে গেলাম। ছবিটা দেখতে দেখতে বলছি, তাহলে প্রহর এটা লুকাচ্ছিল আমার থেকে? কিন্তু প্রহর আমার ছবি কেন আঁকতে যাবে? আর আঁকলেও আমার কাছ থেকে কেন লুকাবে? এটা তো প্রহর আসলেই বোঝা যাবে। ছবিটা ভালো করে দেখতে গিয়ে তার পিছনে আর একটা ছবি নজরে পড়ল। তাই পেইন্টিংটা উঠিয়ে দেখলাম সেখানে আমার আর একটা ছবি আঁকা। এমন করতে করতে কয়েকটা পেজ উল্টিয়ে দেখলাম এখানে শুধু আমার ছবি। মাথায় কিছু ঢুকছে না। তার মানে কি প্রহর কোনোভাবে আমাকে ভালোবাসে? কিন্তু প্রহরের সাথে তো আমার দেখাই হয়েছে কিছুদিন আগে। আর পেইন্টিংয়ে তারিখ লেখা অনেক মাস, এমনকি বছর আগের। তাহলে কি প্রহর কোনোভাবে আমার অতীতের সাথে জড়িয়ে আছে? আর সেটাও আমাকে বলেনি? কিন্তু কেন? আমার সন্দেহের কারণে আমি প্রহরের রুমটা ভালো করে খুঁজতে থাকি। যদি কিছু পাই, সেখানে একটা বইয়ের মধ্যে একটা ছবি পাই, যেটা দেখে আমি কিছু বুঝছি না। ছবিটাতে আমি আর প্রহর একসাথে হলুদ পাঞ্জাবি আর শাড়ি পরে বসে আছি। আর প্রহর আমার খোঁপায় ফুল লাগিয়ে দিচ্ছে। এই ছবিটা দেখে আমার সবকিছু কেমন উল্টো পাল্টা লাগছে। তার মানে কি? আর ছবিটা তো আমার গ্রামের বাড়ির মতো লাগছে। তার মানে কি প্রহর আমার জীবনে অনেক আগে থেকে ছিল? শুধু ছিল না, ভালোবাসতো। না হলে এত যত্ন করে এগুলো আঁকতো না। তাছাড়া ছবি দেখে মনে হচ্ছে আমিও হয়তো প্রহরকে ভালোবাসতাম। তাহলে কি আমার অতীতে আমি প্রহরকে ভালোবাসতাম? তাহলে প্রহর আমাকে কিছু বলল না কেন? তাই তো বিয়ের পরে প্রহর আমাকে দেখে এভাবে তাকিয়েছিল। আর অয়ন তাকে টেনে উপরে নিয়ে যায়। তাহলে কি অয়ন আমাকে বিয়ে করেছে বলে কিছু বলেনি? আমি কিছু বুঝতে পারছি না। ঠিক এই সময়ে অয়নের ডাক আসে। আমি তাড়াতাড়ি ছবি রেখে রুম থেকে বেরিয়ে যাই। অয়ন আমাকে প্রহরের রুম থেকে বের হতে দেখে বলে, তুমি এই রুমে কি করছিলে? আমি কিছুটা অপ্রস্তুত হয়ে বলি, কি কি- কি- কিছু না, একটা বই রাখতে গেছিলাম। আমি আর অয়ন রুমে যাই। রুমে যেতেই অয়ন আমাকে জড়িয়ে ধরে বলে, আই মিস ইউ বেবি। কেন জানি না আমি খুশি হতে পারছি না। আমার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে। আমি কি প্রহরকে ভালোবাসতাম? ওর সাথে কি আমার কোনো সম্পর্ক ছিল? যদি থাকতো তাহলে অয়ন নিশ্চয়ই জানতো। আর জানলে আমাকে বিয়ে কেন করবে? ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। কেন জানি না আমি খুশি হতে পারছি না। আমার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে। আমি কি প্রহরকে ভালোবাসতাম? ওর সাথে কি আমার কোনো সম্পর্ক ছিল? যদি থাকতো তাহলে অয়ন নিশ্চয়ই জানতো। আর জানলে আমাকে বিয়ে কেন করবে? আমাকে এভাবে স্থির দাঁড়িয়ে থাকতে দেখে অয়ন আমাকে ছেড়ে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে নীর? ঠিক এই মুহূর্তে কি বলা ঠিক হবে আমার জানা নেই। সত্যিটা ঠিক কি সেটা কি অয়নকে জিজ্ঞেস করা ঠিক হবে? না, এখনই না। আগে আমি শিওর হয়ে নেই, তারপরে যা জিজ্ঞেস করার করতে হবে। অয়ন আমাকে একটু ঝাঁকি দিয়ে বলল, কোন দেশে হারিয়ে গেলে আমাকে রেখে? অয়নের কথা শুনে নিজেকে সামলানোর চেষ্টা করে মিথ্যে হাসি ঠোঁটে এনে বললাম, কোথায় আর যাব, এখানেই আছি। শুধু আপনাকে এত তাড়াতাড়ি আসতে দেখে অবাক হলাম। অয়ন হাসতে হাসতে একটু দুষ্টু ভাব নিয়ে বলল, তাই নাকি? আর এত সুন্দর বউ ঘরে থাকলে কি কাজে মন রাখা যায়? ওনার কথায় আমি মুচকি হেসে বললাম, আচ্ছা, তাহলে মনটা আপনার কোথায় ছিল? অয়ন একটু ভাবার মতো করে বলল, ছিল পাগলির কাছে। হুম, আচ্ছা, আপনি এখন ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। এই, তুমি আমাকে আপনি আপনি বলা বন্ধ করবা? তো কি করব? তুমি তুমি করে বলবা। আপনি বললে কেমন দূরের দূরের মনে হয়, আর তুমি বললে আপন মনে হয়। বুঝলে? বুঝলাম। তাহলে এখন থেকে কিভাবে ডাকবে? তুমি তুমি ডাকবো, হয়েছে। তুমি করে ডাকতে কেমন অদ্ভুত লাগে। আরে, অদ্ভুতের কি হলো? তুমি আমার স্ত্রী, তাই তুমি করে ডাকাটাই এখন স্বাভাবিক। আর আমি কিছু জানি না, তুমি করেই ডাকতে হবে। ঠিক আছে ঠিক আছে, যান। না মানে যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো। হুম, এবার মনে হচ্ছে তুমি আমাকে বলছো। ঠিক আছে, আমি যাচ্ছি। বলেই অয়ন ওয়াশরুমে চলে যায়।
আমি নিচে ড্রয়িং রুমে বসে আছি। মাথায় আমার শুধু একটা কথাই বারবার ঘুরছে। একটু পরেই সায়ন আসে। তাকে দেখে একটু অসুস্থ মনে হচ্ছে। আমি সায়নকে দেখে দাঁড়াই। সায়ন এসে সোফাতে বসে। একটু ক্লান্তভাবে বলে, ভাবি, একটু পানি এনে দাও না। আমি তাড়াতাড়ি পানি এনে দিয়ে বলি, কি হয়েছে সায়ন? তোমাকে এমন অসুস্থ লাগছে কেন? সায়ন পানি খেয়ে পানির গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল, এমনি একটু ক্লান্ত লাগছে, তেমন কিছু না। বেশি খারাপ লাগলে বলো, আমি অয়নকে ডাক দিই। না না ভাবি, তার দরকার হবে না। আমি মিস আলোকে দেখিয়ে এসেছি, কোনো প্রবলেম নেই। ওহ আচ্ছা। ভাইয়া এসে গেছে? মাত্র আসলো। এখনো ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে। ওহ আচ্ছা, তাহলে ভাইয়াকে শুধু শুধু বলার দরকার নেই, ভাইয়া টেনশন করবে। ঠিক আছে। তোমার ভাইয়া ফ্রেশ হয়ে আসছে, তুমিও ফ্রেশ হয়ে এসে লাঞ্চ করে নাও। ভাবি, আমার খেতে ইচ্ছে করছে না। খাবে নাকি তোমার ভাইয়াকে বলে দিব? ভাবি, ব্ল্যাকমেইল করা কিন্তু ভালো না, তাও আবার সায়ানকে। আমি হেসে বললাম, আচ্ছা, তাহলে তো আরো বেশি করে করব। খাবে কিনা বলো? হুম, ঠিক আছে। সায়ন সিঁড়ির রেল ধরে ধরে উপরে যায়। আমি টেবিলে খাবার সাজাতে থাকি, কিন্তু মন তো আমার অন্য জায়গায়। একটু পর দুজনে এসে খাবার টেবিলে বসে। আমিও খেতে বসি। এই সময় প্রহর আসে। অয়ন তাকে খেতে বসতে বলে, কিন্তু সে বলে সে নাকি খেয়ে এসেছে, পেটে নাকি একটুও জায়গা নেই। আমি উঠে প্রহরের দিকে তাকিয়ে বলি, আমি আজ নিজ হাতে বিরিয়ানি রান্না করেছি, খাবেন না আপনি? প্রহর এক পলক আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, পেটের এক কোনায় খালি খালি লাগছে, সেটা না হয় তোমার বিরিয়ানি খেয়েই পূরণ করব। প্রহর এসে বসে। আমি সবাইকে বিরিয়ানি সার্ভ করলাম। সবাই খাচ্ছে। আমি বারবার প্রহরের দিকে তাকাচ্ছি। অনেক কষ্টে খাচ্ছে মনে হচ্ছে। আমি প্রহরের দিকে তাকিয়ে বললাম, এত কষ্ট হলে খাওয়ার দরকার নেই, ইটস ওকে। প্রহর মুচকি হেসে বলে, তোমার হাতের বিরিয়ানি আর আমি খাবো না, এটা কি হতে পারে বলো? কষ্টের থেকে বেশি মজা লাগছে। অয়ন টেবিলের নিচ থেকে আমার হাত ধরে বলে। বিরিয়ানিটা অনেক টেস্টি হয়েছে। সায়নও বলে ওঠে, ভাবি যে এত মজার রান্না করতে পারে, যা তো জানতাম না। জানলে তো মাকে ছুটি দিয়ে দিতাম। আমি মুচকি হেসে উঠি। ঠিক এই সময় প্রহর বলে ওঠে, মারু তো সবসময় ভালো বিরিয়ানি রান্না করতে পারে, সাথে মাংস। আমি প্রহরের দিকে সন্দেহের নজরে তাকিয়ে বলি, আমি তো আজই রান্না করে খাওয়ালাম, আপনি সব সময়ের কথা বলছেন কেন? প্রহর একটু নার্ভাস হয়ে বলল, না মানে, আজ এত ভালো রান্না করেছো তো, মানে সবসময় হয়তো এমনই ভালো রান্না করো, তাই বললাম আর কি। আর আমি যে ভালো মাংস রান্না করতে পারি সেটা কিভাবে জানলেন? আমি তো মাংস রান্না করিনি। প্রহর গ্লাস উঠিয়ে একটু পানি খেয়ে বলল, আরে, বিরিয়ানিতে যে মাংসগুলো আছে না, সেগুলো অনেক মজা লাগছে, তাই বললাম। অয়ন আমার দিকে তাকিয়ে হেসে বলে, আরে, তোমার রান্নার প্রশংসা করছে, এটা কি তোমার সহ্য হচ্ছে না নাকি? এমন ডিটেকটিভের মতো প্রশ্নের উপর প্রশ্ন করছো। আমি একটু স্বাভাবিক হয়ে বললাম, না, এমনি। আমি অনেকক্ষণ ধরে দেখছি প্রহর প্লেটের দিকে তাকিয়ে আছে। খুবই অল্প অল্প করে খাচ্ছে, আর আমার দিকে নজর মিলাচ্ছে না। খাওয়া দাওয়া শেষে সবাই ড্রয়িং রুমে বসে আছি। কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ করেই সায়ন টিভিতে কার্টুন ছেড়ে দেয়। সবাই সায়নের দিকে তাকায়। সায়ন সবার দিকে তাকিয়ে একটা ইনোসেন্ট হাসি দিয়ে বলে, এখানে কি কোনো সিরিয়াস কথা হতে যাচ্ছিল নাকি? ঠিক আছে, আমি বন্ধ করে দিচ্ছি। আমি রিমোটটা নিয়ে বললাম, না না, বন্ধ করো না, এটা আমার ফেভারিট কার্টুন। সায়ন একটু নড়ে চড়ে বসে বলে, তাহলে তো দুজনে মিলে দেখবো। অয়ন হেসে বলে, আমরা সবাই মিলে দেখব, তোমরা একা কেন দেখবা? আমি কার্টুন দেখে হাসার নাটক করছি যেন সবাই সবকিছু একটু স্বাভাবিকভাবে নেয়। আর তাই হলো, সবাই আমার সাথে সাথে কার্টুন দেখে হাসছে।
কিন্তু কথা হলো, এটুকু কথা নিয়ে সবাই এত সিরিয়াস হয়ে গেছে কেন? তাহলে কোনো রহস্য তো আছে। হয়তো আমার স্মৃতি কিছুদিনের না, বেশ অনেক দিনের, বা হতে পারে বছরের চলে গেছে। সবাই মিলে বেশ অনেকক্ষণ কার্টুন দেখার পরে আমরা সবাই যার যার রুমে চলে যাই রেস্ট করার জন্য। অয়ন আমাকে সাথে নিয়ে ঘুমিয়ে পড়েছে। অয়ন আমার দিকে ফিরে আমার উপরে তার এক হাত রেখে ঘুমিয়ে পড়েছে। আমি শুয়ে আছি, কিন্তু আমার চোখে ঘুম নেই। আমি অয়নের দিকে তাকাই। ঘুমন্ত অবস্থায় চেহারার মায়াটা যেন আরো বেশি বেড়ে যায়। আমি অয়নের গালে হাত বুলিয়ে ধরে আছি। যদি আমি যেমন ভাবছি তেমন কিছু হয়, তাহলে আমাদের সম্পর্কের কি হবে? অয়নের মায়া মনে হয় না আমি ছাড়তে পারবো। কিন্তু যদি এতে তোমার দোষটা একটু বেশিই হয়ে থাকে, তাহলে তোমার সাথে থাকতেও আমার অনেক কষ্ট হয়ে যাবে। এগুলো ভাবতে ভাবতে কখন যে অয়নের ঘুম ভেঙে যায় সেদিকে আমার কোনো খেয়ালই নেই। অয়ন আলতো চোখে আমার দিকে তাকিয়ে বলে। কি দেখছো নীর? অয়নের কথায় আমার হুঁশ আসে। আমি মৃদু হেসে বলি, কিছু না, ঘুম ভেঙে গেছে। অয়ন আবার চোখ বন্ধ করে আমাকে তার দিকে ফিরিয়ে আমার বুকে মাথা রেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকে, আর ঘুম ঘুম কণ্ঠে বলে, আমাকে একটু ঘুমাতে দাও নীর। আর তুমিও ঘুমাও আমার সাথে। কিছুক্ষণ পরে অয়নের সাথে আমিও ঘুমিয়ে পড়ি। বিকেলে আমার ঘুম ভাঙে, কিন্তু আশেপাশে অয়নকে দেখতে পাচ্ছি না। টেবিলে একটা কাগজে লেখা, আমি কাজে যাচ্ছি, খুব তাড়াতাড়ি এসে পড়ব। আমিও উঠে ফ্রেশ হয়ে ছাদে যাই। রোদের তেজ নেই তেমন, ঠান্ডা হাওয়া ভালোই লাগছে। একটু সাইডে তাকাতেই দেখি প্রহর আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। আমি একটু কাছে গিয়ে তাকিয়ে বলি, আপনি এখানে কি করেন? প্রহর কোনো জবাব দিচ্ছে না। আমি আবারও জিজ্ঞেস করলাম, তবে এখন একটু জোরে। প্রহর তার নজর সংযত করে বলল, না মানে, শাড়ি পরে চুলগুলো খোপা করেছো তো, তাই। এটা বলে প্রহর নিজেই চুপ হয়ে গেছে। হয়তো মুখ থেকে কথাটা বেরিয়ে গেল। আমি একটু দূরত্ব বজায় রেখে বসে বললাম, তাতে কি হয়েছে? প্রহর অন্যদিকে তাকিয়ে বলল, কিছু হয়নি। তবে তুমি তো বেশি চুল খোপা করো নাই, তাই আর কি। কেন, ভালো লাগছে না বুঝি? প্রহর আমার দিকে তাকিয়ে শুধু মুচকি হাসলো, কিছু বলল না। আমি প্রহরের ডায়েরির দিকে তাকিয়ে বললাম, কি করছেন এখানে এই সময়? প্রহর তার ডায়েরিটা বন্ধ করে বলল, আমি তো প্রতিদিনই আসি আর গল্প সাজাই। ওহ, আমি এসে ডিস্টার্ব করে ফেললাম বুঝি, তাহলে আমি আসি। প্রহর হালকা হেসে বলল। তাহলে আমি ডিস্টার্ব করতে ইচ্ছুক। ওনার কথা শুনে আমারও মুখে হাসি চলে এলো। কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসে আছি। আমি নীরবতা ভেঙে বললাম, আচ্ছা, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? বললে সত্যিটা বলবেন প্লিজ। মিথ্যা বললে আপনার ভালোবাসার অপমান হবে। প্রহর আমার দিকে বলে, আমি তো এখনো ভালোবাসি প্রচুর। কাকে? প্রহর শুধু আমার দিকে তাকালো, তারপর বলল, হঠাৎ ভালোবাসার পেছনে পড়লে যে, তাও আবার আমার। এটা আমার প্রশ্নের উত্তর না। প্রহর অন্য দিকে তাকিয়ে বলে, কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। ভালো মন্দ তো শোনার পরে বলা যায়। এর আগে বিবেচনা করা বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয় না। সবসময় বুদ্ধিমানের মতো কাজ করা বিপজ্জনক হতে পারে। তাহলে আপনি বলবেন? সবকিছু জানা কি খুব প্রয়োজন? কিছু অজানা থাকাও ভালো। জানতে যে খুব ইচ্ছে করে, কি করব? সব ইচ্ছে তো আর পূরণ হয় না। আচ্ছা, তাহলে আপনি বলবেন না? ঠিক আছে, তাহলে এটা বলুন, আপনি কি কখনো ময়মনসিংহ গিয়েছেন? প্রহর উঠে দাঁড়িয়ে বলল, না, কখনো না। বলেই চলে যায়। আমি বসে আছি। প্রহর মিথ্যা বলছে বোঝা যাচ্ছে। আমিও কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ছাদ থেকে চলে যাই। আমি আমার রুমের দিকে যেতে থাকি, কিন্তু কি একটা ভাঙার আওয়াজ শুনে দাঁড়িয়ে যাই। আওয়াজটা সায়নের রুম থেকে আসছে। আমি দেখতে চাই, গিয়ে দেখি সায়ন রাগে রুমের জিনিসপত্র ভাঙছে। আমি গিয়ে সায়নকে আটকাই, আটকিয়ে বলি, কি হয়েছে সায়ন? সায়ন তার নিচের মাথার চুল খামছে ধরেছে। আমি সায়নকে বিছানায় বসিয়ে বলি, কি হয়েছে সায়ন? সায়ন মাথা ধরে বলছে, জানি না ভাবি, হঠাৎ করেই কেন জানি অনেক রাগ উঠছে। মাথাটা ব্যথা করছে। রাগে মাথা ফেটে যাচ্ছে। বুঝতে পারছি না
কেন এমন হচ্ছে? আমি তোমার ভাইয়াকে কল করছি। না ভাবি, এক কাজ করো, তুমি আলোকে ডাকো। ও দেখে যাক, পরে বেশি প্রবলেম হলে ভাইয়াকে বলবো। ঠিক আছে, তুমি শুয়ে থাকো। আমি কল করে আলোকে ডাকি আর রুম পরিষ্কার করার জন্য একজন মেইডকে বলে দিই আমি আমার রুমে আসি। এখন আমার নিজের মাথাটাই ঝিমঝিম করছে। ভাবলাম শাওয়ার নিলে ভালো লাগবে। আলমারি থেকে কাপড় বের করার সময় একটা ফাইল আমার চোখে পড়ল। অয়নের জরুরি ফাইল মনে করে রাখতে গেছিলাম, বাট ফাইলটা রাখতে গিয়ে যা চোখে পড়লো তা বিশ্বাস করার মতো না। পুরো ফাইলটা পড়ে আমার মাথা ঝিমঝিম করছে। ফাইলটা দেখে মনে হচ্ছে অয়ন আমার সাথে কোনো গেম খেলছে। কে বাঁচে কে মরে এমন টাইপের গেম। ফাইলটা নিয়ে আমি বিছানায় বসে পড়ি। চোখের পানি কোনোভাবেই বাদ মানছে না। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। বাট ফাইলটা রাখতে গিয়ে যা চোখে পড়লো তা বিশ্বাস করার মতো না। পুরো ফাইলটা পড়ে আমার মাথা ঝিমঝিম করছে। ফাইলটা দেখে মনে হচ্ছে অয়ন আমার সাথে কোনো গেম খেলছে। কে বাঁচে কে মরে এমন টাইপের গেম। ফাইলটা নিয়ে আমি বিছানায় বসে পড়ি। চোখের পানি কোনোভাবেই বাধা মানছে না। আমি বসে বসে কান্না করছি। হঠাৎ আলোর কণ্ঠের আওয়াজ পেয়ে চোখের পানি মুছে ফেলি। হয়তো আমি যেমন ভাবছি অমন নাও হতে পারে। আমি আমার চোখ মুছে সায়নের রুমে গেলাম। আলো সায়নকে চেক করছে। আমি সেখানে গিয়ে আলোকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আলো, সায়ন ঠিক আছে তো? হুম, ঠিক আছে। মেডিসিনগুলো একটু স্ট্রং তো, তাই একটু প্রবলেম হচ্ছে। আমার একটু অদ্ভুত লাগলো, মনে মনে ভাবতে লাগলাম এমন কি স্ট্রং মেডিসিন যেটা খেলে রাগ হয়। আলো কেমন অদ্ভুত করছে। হয়তো কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না আমার কারণে হয়তো। তাই আমি আলোর জন্য কফি আনার বাহানায় বাহিরে গেলাম আর দরজার আড়াল থেকে শোনার চেষ্টা করছি কি বলে, কারণ আলোকে কেমন আমার সন্দেহ হচ্ছে। আলো চেয়ার থেকে উঠে সায়নের সামনে বিছানায় বসে জিজ্ঞেস করে। সায়ন, তোমার কেমন ফিল হচ্ছে একটু আমাকে বলবে? সায়ন একটু উঠে বালিশের সাথে হেলান দিয়ে অর্ধেক শোয়া অবস্থায় বলে, জানি না, হঠাৎ করে আমার অনেক রাগ উঠছে, আবার প্রয়োজনের তুলনায় খুব বেশি ঘুম পাচ্ছে। তুমি চলে গেলে হয়তো আমি ঘুমিয়ে যাব। আর কিছু মনে হচ্ছে? না, জানি না, কেমন সব উল্টোপাল্টা লাগছে। তুমি চিন্তা করো না, এটা কোনো প্রবলেম না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোমাকে একটু বেশি বেশি রেস্ট করতে হবে। আর যেটা তোমার ভালো লাগে সেটা করতে হবে। যেমন গিটার বাজানো, গান গাওয়া, এগুলো করবে। দেখবে মন ভালো থাকবে। মন ভালো থাকলে সব কিছু এমনি এমনি ভালো থাকবে। হুম। আমি বাহির থেকে এসব শুনে চলে যাই। এটা তেমন কিছু সন্দেহের ব্যাপার না, এটা ভেবে গিয়ে আলোর জন্য কফি বানিয়ে নিয়ে আসি। থ্যাংক ইউ ম্যাম। আলোকে কফি দিই। আমি হেসে বলি, আমাকে ম্যাম কেন বলছো? অন্য কিছু বললে ভালো লাগবে। আলো কিছু একটা চিন্তা করে বলল। সায়ন, তুমি ম্যামকে কি বলে ডাকো? সায়ন ভ্রু কুঁচকিয়ে বলল। আমার ভাবি হয়তো ভাবিই ডাকবো। আলো হেসে বলল, ও, তাহলে আমিও ভাবি ডাকবো। কোনো প্রবলেম নেই তো ভাবি? না কোনো প্রবলেম নেই। আচ্ছা তোমরা কথা বলো, আমি আসছি। আমি সেখান থেকে চলে যাই। আলো সায়নকে ঔষধ খাইয়ে সেখান থেকে চলে যাই। আমি বারান্দায় বসে আছি। মাথায় শুধু দুটো কথাই চলছে। একটু পরে একজনের হাঁটার আওয়াজ শুনেই আমি বুঝতে পারি সেটা কে। আমার নাম ধরে ডাকছে। আমি তার সামনে যাই। গিয়ে নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছি। অয়ন আমাকে দেখে মুচকি হাসে, কিন্তু আমার চোখের কোণে পানি দেখে অয়নের হাসি গায়েব হয়ে যায়। আমাকে ধরে জিজ্ঞেস করে। কি হয়েছে? আমি অয়নের হাত ছুটিয়ে অয়নের চোখের দিকে তাকিয়ে বলি, ভালোবাসো আমাকে তাই না? অয়ন মুচকি হেসে বলে, কেন? কোনো সন্দেহ আছে নাকি? থাকার কথা নয়। মানে? মানে যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমাকে মারার চেষ্টা কেন করবে? অয়ন অবাক হয়ে বলল, মানে আমি তোমাকে মারার চেষ্টা করব? পাগল হয়ে গেছো নাকি? কেউ নিজেকে খুন করার চেষ্টা কেন করবে? ঠিক আছে তাহলে প্রমাণ দিচ্ছি, দাঁড়ান।
আমি টেবিল থেকে ফাইলটা নিয়ে অয়নের সামনে ধরি। অয়ন ফাইলটা নিয়ে পড়ে অবাক হয়ে যায়। ফাইলে যেসব লোকেরা আমার মারার চেষ্টা করেছে তাদের ছবি, নাম্বার, কন্ট্যাক্টের পেপার সব কিছু ছিল। অয়ন এসব কিছু ভালো করে দেখে রাগে আমার দুই বাহু ধরে বলে, কোথায় পেয়েছো এটা? যার কাছ থেকে এটা পাওয়া গেছে, মানে সে এটা করেছে। তুমি তার নামটা শুধু বলো। আমি থিম গলায় বললাম, অয়ন খান। অয়ন আমার হাত ছেড়ে দিয়ে বলে, মানে? মানে ফাইলটা আমি আপনার রুমে আপনার আলমারিতে পেয়েছি। তাহলে কি দাঁড়ায় এতে? অয়ন আমার চোখের দিকে তাকিয়ে বলে, তোমার কি মনে হয় এসব আমি করেছি? আমি নিশ্চুপ হয়ে নিচের দিকে নীরবে চোখের পানি ফেলছি। অয়ন তুচ্ছ হাসি দিয়ে ফাইলটা নিচের রাগে ফেলে বলে, তোমার মনে হয় তোমাকে মারার প্ল্যানটা আমি করেছি? ওয়াও, এতদিনে আমাকে এক ফোঁটাও চিনতে পারলে না? আমার এত কাছে গিয়েও আমার ভালোবাসাটা চিনতে পারলে না? তুমি এটা ভাবলেও কি করে? আমি অয়নের দিকে অশ্রু ভরা চোখে তাকিয়ে রাগে চিৎকার করে বলি, যেটা দেখবো এটাই তো বিশ্বাস করব। আর আপনাকে সন্দেহ করার অনেক কারণ আছে আমার কাছে। আরে আমি তো এখনো আমাদের বিয়ের সত্যিটাই জানতে পারলাম না। অয়ন আবারও তুচ্ছ হাসি দিয়ে চোখে অশ্রু নিয়ে বলে, তুমি আমার তৃষ্ণা হতেই পারো না। আমি ভুল মানুষকে ঠিক ভেবে বিয়ে করে ফেলেছি হয়তো। তুমি আমার নীর হতেই পারো না, কারণ আমার নীর আমাকে চিনে। সে নিজের থেকে বেশি বিশ্বাস করে আমাকে। তুমি আমার নীর না, তবে এটা বলতে পারি কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আর যে এটা করছে তাকে আমি ছাড়বো না। বলেই অয়ন রাগে রুম থেকে বেরিয়ে যায়। আমি অয়নকে আটকাতে গিয়েও পারিনি। চুপচাপ বিছানায় বসে ভাবতে থাকি, অয়নকে দেখে মনে তো হচ্ছে না যে এমন কিছু করেছে। আর তাছাড়া অয়নের চোখে আমি আমার জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি। হতে পারে কেউ অয়নকে ফাঁসাচ্ছে, কিন্তু কে এমন করবে? আর আমাদের রুমেই বা কে আসবে? অয়নকে হার্ট করে ফেলেছি। অয়ন বাহিরে বেরিয়ে যায় রাগে। যাওয়ার সময় প্রহরের সাথে ধাক্কা খায়, কিন্তু তাও থামে না। সোজা গাড়ি নিয়ে চলে যায়। প্রহর ডাকে তাও শোনে না। প্রহর তাড়াতাড়ি মারুর কাছে যায়। প্রহর এসে আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে মারু? অয়ন এমন করে চলে গেল কেন? আমি প্রহরকে সব কিছু বলি। প্রহর ফাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি প্রহরের দিকে তাকিয়ে বললাম, এখন কি করব? আমার কথায় প্রহরের হুঁশ আসে। সে আমার দিকে তাকিয়ে বলে, অয়ন তোমাকে মারার চেষ্টা করতেই পারে না, তাহলে এটা অয়নকে ফাঁসানোর জন্য কে করলো? কিন্তু ফাইলটা তো দেখে মনে হচ্ছে অয়নের। তোমার ওকে সন্দেহ করা ঠিক হয়নি। আমি অয়নকে কল করছি। আমি প্রহরকে থামিয়ে দিয়ে বললাম, অয়নকে আমি কল করছি, আপনি রুমে যান। ওকে, আমি ফাইলটা নিয়ে যাচ্ছি, খোঁজ দেওয়ার চেষ্টা করছি। তুমি অয়নকে কল করো। হুম। প্রহর চলে যায়। আমি অয়নকে কল করি, কিন্তু ধরছে না। তাই বারবার করি। একটু পরে দেখি ফোন অফ শোনাচ্ছে। আমার অনেক ভয় লাগছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু অয়ন আসছে না। এখন তো আমার ভয়টা বেড়ে গেছে। প্রহরকে কি বলবো? আমি আর না ভেবে রুম থেকে বের হই। গিটারের আওয়াজ শুনে সায়নের রুমে যাই। সায়ন কেমন পাগলের মতো গিটার বাজাচ্ছে। আমি একটু ভয়ে সায়ন বলে ডাক দিই। সায়ন আমার দিকে তাকিয়ে রাগী একটা লুক দেয়। আমি বুঝতে না পেরে সায়নকে জিজ্ঞেস করি, কি হয়েছে সায়ন, তুমি ঠিক আছো তো? আমার কথা শুনে সায়ন নিজেকে সামলানোর চেষ্টা করে বলল, ভাবি, জানি না আমার কি হচ্ছে। আমার প্রচুর রাগ হচ্ছে। প্লিজ এখান থেকে চলে যান, না হলে আপনাকে আঘাত করতে পারি। আমি মুচকি হেসে বলি, আমি জানি তুমি আমাকে আঘাত করতে পারবে না। তুমি ওই দিন বলেছিলে না, ভাবি নাকি মায়ের মতো? তো আমাকে তুমি আঘাত করতেই পারো না। সায়ন চোখের কোণায় পানি নিয়ে বলে, ভাবি, আমি নিজেকে সামলাতে পারছি না। প্রচুর রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, সব ইমোশন একসাথে কাজ করছে। জানি না এমন কেন হচ্ছে। তুমি ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ো। কোনো হুম না, আমার সামনে ঔষধগুলো খাও। সায়ন ওষুধগুলো বের করে খেতে থাকে। দেখে অবাক হলাম। জাস্ট কেটে যাওয়ার জন্য এত ওষুধ? অয়নের সাথে কথা বলতে হবে। ওষুধ খেতেই সায়ন বলে তার নাকি খুব ঘুম পাচ্ছে। এত তাড়াতাড়ি ঘুম এসে গেছে, নিশ্চয়ই অনেক স্ট্রং মেডিসিন।
আমি দরজা বন্ধ করে প্রহরের রুমে যেতে নিই। তখনই গাড়ি আসার আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দরজা খুলি। দরজা খুলে দেখি অয়ন দাঁড়িয়ে আছে। আমি অয়নকে দেখে খুশি হলেও পরে ওর মাথার দিকে কিছুটা কাটা দেখে তাড়াতাড়ি গিয়ে অয়নকে ধরে বলি, কি হচ্ছে অয়ন তোমার? মাথা কাটলো কিভাবে? অয়ন আমার হাত সরিয়ে বলে, কিছু হয়নি। আমি গাড়ির দিকে তাকিয়ে বুঝেছি যে নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট করেছে। অয়ন ওপরের সিঁড়ি দিয়ে উঠে রুমে যায়। আমিও অয়নের পিছনে পিছনে যাই। আবার আমার দিকে তাকিয়ে রুম থেকে বের হতে নেয়। আমি দরজার সামনে দাঁড়িয়ে বলি, কোথায় যাচ্ছেন আবার? প্রহরের রুমে। কেন? একটা খুনির সাথে শুলে তোমার ভয়ে ঘুম আসবে না, তাই। আমি মাথা নিচু করে বলি, সরি অয়ন, অনেক রাগ হয়েছে আমার কথা শুনে, তাই না? রাগ না, কষ্ট হচ্ছে তোমার কথা শুনে নীর। সরি। অয়ন অন্যদিকে তাকিয়ে থাকে। আমি অয়নের হাত ধরে বিছানায় বসিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আসি। নিয়ে এসে অয়নের সামনে বসিয়ে কপালে মেডিসিন লাগাতে যাই। অয়ন তার মুখ সরিয়ে ফেলে। আমি একটা নিঃশ্বাস ফেলে অয়নের গাল চেপে ধরে আমার সামনে এনে মেডিসিন লাগাতে থাকি। অয়ন আমার দিকে তাকিয়ে আছে, আমি কিছু বলছি না। মাথায় একটা ওয়ান টাইম লাগিয়ে দিই। তারপর অয়নের শরীর ভালো করে চেক করতে করতে বলি, অন্য কোনো জায়গায় লাগেনি তো? আমার লাগলেই কি, না লাগলেই কি, আমি তো খুনি, কার কি এসে যায়। আমার এসে যায়, কি করব, ভালোবেসে ফেলেছি যে। অয়ন আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, কি বলছো? আবার বলো তো। কি বলবো, ভালোবেসে ফেলেছি। অয়ন চোখে মুখে খুশির ঝলক নিয়ে বলে, ভালোবাসো আমাকে? ভালো না বাসলে আপনার এত কাছে বারবার যেতাম না। সব কথা বলতে হয় নাকি? অয়ন আমাকে জড়িয়ে ধরতে নিয়ে আবার সরে যায়। আমি মুখটা একটু কালো করে অয়নকে জড়িয়ে ধরে বলি, আই এম সরি তো। আসলে আমার মাথায় এত কিছু ঘুরছিল যে হঠাৎ এটা সামনে আসায় আমি বেশি কিছু ভেবে দেখিনি। যা মাথায় এসেছে বলে ফেলেছি, মন দিয়ে ভাবিনি। সরি সরি। হুম হুম, হয়েছে। যাক, এটার কারণে ভালোবাসি, এটা তো বলেছো। অয়নও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি ভাবছি এখন কি আমি আমার অতীতের বিষয়ে কিছু জিজ্ঞেস করব? না না, এটা সঠিক সময় না জিজ্ঞেস করার। সকালে সায়নের চিৎকার শুনে আমরা সবাই নিচে দৌড়ে যাই। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, ধন্যবাদ। গিয়ে দেখি কফির কাপ নিচে ভাঙা অবস্থায় পড়ে আছে। আর সায়ন পাগলের মতো কাছের মহিলার উপর চিল্লাচ্ছে। মহিলাটা ভয়ে চুপসে গেছে। অয়ন সায়নকে ঠান্ডা করার চেষ্টা করে বলে, সায়ন, কি হয়েছে? এত রাগছিস কেন? সায়ন রাগে জোরে বলে, তো কি করব? এক কাপ কফি ঠিক করে বানাতে পারে না এরা, তাহলে কিসের জন্য টাকা নাই? অয়ন সায়নকে ধমকে বলে, সায়ন, কিভাবে কথা বলছো? এভাবে কেউ কথা বলে? সায়ন রাগে বলে, তুমিও আমার ওপরে রাগ দেখাচ্ছ? ভালোই। দোষ করলো কে? আর বকা খাচ্ছে কে? ধুর, থাকবো না আমি এখানে। বলে রাগে বাড়ি থেকে বের হয়ে যায়। সবাই তার পিছনে পিছনে তাকে ডাকতে ডাকতে যায়, কিন্তু সায়ন গাড়ি নিয়ে বেরিয়ে যায়। সবাই সায়ন সায়ন বলে ডাকে, কিন্তু সায়ন শোনে না। অয়ন অবাক হয়ে বলে, হঠাৎ সায়নের কি হলো? ও তো এমন না। হয়তো কোনো কারণে অনেক রেগে আছে। আমি বলবো কি বলবো না চিন্তা করে অবশেষে বলেই দিই, আসলে অয়ন তোমাকে কিছু বলা হয়নি। কি? সায়ন বেশ কিছুদিন ধরে এমন করছে। ও বলছে হঠাৎ এমনিই নাকি ওর রাগ উঠছে, মাথা ব্যথা করে। কাল তো মাথা ঘুরেও পড়ে গেছিল মেবি। আলো এসেছিল, ও বলেছিল স্ট্রং মেডিসিনের কারণে নাকি এমন হয়েছে। তুমি এসব আমাকে আজ বলছো? সায়ন আমাকে বলতে না করেছিল। তাই বলে তুমি আমাকে বলবে না? আর এমন কি মেডিসিন দিয়েছে যার কারণে এত প্রবলেম হবে? চলো তো, সায়নের রুমে গিয়ে দেখি। তোরা যা, আমি বের হচ্ছি। স্নেহা অনেক বিপদে আছে মনে হয়। ও কল দিছিল। আমি আসছি। কোনো প্রবলেম হলে বলিস। হুম, ঠিক আছে, তুই যা। অয়ন আর আমি সায়নের রুমে যাই। সেখানে গিয়ে সায়নের মেডিসিন খুঁজতে থাকে। সায়নের আলমারিতে একটা ছবির ফ্রেম দেখে, ছবির দিকে তাকিয়ে আছে। আমি ছবিটা দেখে বললাম, সায়নের গার্লফ্রেন্ড দিয়া, দেখতে সুন্দর না? হুম। বলে হঠাৎ আমার দিকে তাকিয়ে বলে,
তুমি কিভাবে জানলে এটা সায়নের গার্লফ্রেন্ড আর ওর নাম দিয়া? সায়ন আমাকে বলেছে দিয়ার সম্পর্কে। ও, এখনো ভুলেনি দিয়াকে তাহলে। ভুলবো কেন? সায়ন তো প্রতিদিন দিয়ার সাথে কথা বলে। এটা শুনে অয়ন কিছু না বোঝার মতো আমার দিকে তাকিয়ে বলে, মানে প্রতিদিন কথা বলে, তাও দিয়ার সাথে? আমি অনেকবার দেখেছি দিয়ার সাথে কথা বলতে। জানো, সায়ন দিয়াকে গান শুনিয়ে রাগ ভাঙায়। দিয়া এখানে কিভাবে থাকবে? তুমি দেখেছো ওকে শাওনের সাথে কথা বলতে? আমি সায়নের মেডিসিন খুঁজতে খুঁজতে বলি, আরে আমি কিভাবে দেখবো, সায়ন তো ফোনে কথা বলে দিয়ার সাথে। অয়ন চিন্তার জগতে হারিয়ে যায়। আমি মেডিসিনের বক্সটা বের করে অয়নের হাতে রাখি। অয়ন বক্সটা খুলে মেডিসিনগুলো চেক করে হয়রান হয়ে বলে, এইসব মেডিসিন কে দিয়েছে শাওনকে? কেন? আলো দিয়েছে। কিন্তু কেন? আরে সায়ন আঘাত পেয়েছে তাই। আঘাতের জন্য এই মেডিসিন? আমার ভাইকে কি পাগল করতে চায় নাকি? এসব ওষুধ কোনো সুস্থ মানুষ খেলে পাগল হয়ে যাবে। আলোর সাহস কি করে হলো আমার ভাইকে এসব ওষুধ দেওয়ার জন্য? এখনই ফোন করছি আমি আলোকে। অয়ন অনেকবার কল করার পরেও আলোকে ফোনে না পেয়ে সায়নকে কল করে, কিন্তু সায়ন তার ফোন রুমে রেখে চলে গেছে। অয়ন রাগে আলোর বাসায় ফোন করে জানতে পারে আলো বাসায় নেই। আমি অস্থির হয়ে জিজ্ঞেস করি, কি হয়েছে? অয়ন রাগে বলে, কাউকেই ফোনে পাওয়া যাচ্ছে না। আমাকে এখনই যেতে হবে শাওনকে খোঁজার জন্য। এই আলোকে তো আমি পরে দেখে নিব। অয়নও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মাঝখান দিয়ে আমি কিছু না বুঝে বসে আছি। প্রহর যায় স্নেহার বাড়িতে। বেল বাজানোর সাথে সাথে দরজা খুলে আমাকে টান দিয়ে ভেতরে নিয়ে যায়। তার মা বাবা মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। আমিও হেসে তাদেরকে হ্যালো বলি। স্নেহার মা আমাকে বসতে বলে, আমিও বসি। স্নেহার মা বাবা আমার সামনের সোফাতে বসে, আর স্নেহা তাদের পেছনে গিয়ে দাঁড়ায়। ওর মা বাবা কেমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ স্নেহার মা বলে ওঠে, আমার তো ছেলে অনেক পছন্দ হয়েছে। আমার মেয়ের পছন্দ আছে বলতে হবে। প্রথমে আমি ভেবেছি লেখক যেহেতু কেমন না কেমন হবে, কিন্তু তুমি তো অনেক হ্যান্ডসাম। একদম কোনো মডেলের মতো দেখা যায়, তাই না মা? হুম। ওদের কথার কিছু আগামাথা বুঝতে না পেরে আমি কফিতে একটা চুমুক দিতেই স্নেহার মা বলে ওঠে, তোদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই। এটা শুনে কফিটা আমার গলা দিয়ে আর নামলো না মনে হয়, বেরিয়ে আসলো। আমি কাশতে থাকি। স্নেহা এসে আমার পিঠে হাত বুলাতে থাকে। আমি হাত উঠিয়ে ইশারা করি যে হয়েছে, আর লাগবে না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, বিয়ে মানে? কার বিয়ে? তোমাদের বিয়ে। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, তো বিয়ে তো করবে নাকি? আমি স্নেহার দিকে তাকাই। স্নেহা একটা ইনোসেন্ট হাসি দিয়ে আমার কানে কানে বলে, প্লিজ আমার জন্য একটু আমার বিএফ এর অ্যাক্টিং করুন, না হলে মা বাবা আমার বিয়ে অন্য জায়গায় করিয়ে দেবে। প্লিজ প্লিজ। মিস্টার খান একটু কঠোর কণ্ঠে বলে, লেখক হলে কেন? এত সব অপশন থাকতে? আমি ধীর গলায় বললাম, কারণ এটা করতে আমার ভালো লাগে। আর লেখা শুধু আমার পেশা না, এটা আমার শখ, স্বপ্ন এবং ভালো লাগা। তাই ওর বাবা একটু মুখ বেঁকিয়ে বলল, এতে আর কত টাকা পাওয়া যায়? একটা বিজনেস করলে আজ কত টাকার মালিক হতে তুমি জানো? আমি মুচকি হেসে বলি, আঙ্কেল, সবকিছু টাকা দিয়ে মাপা যায় না। আর টাকা অর্জন করার কথা আসলে তো আমি বলবো, আমি কোনো বিজনেসম্যানের থেকে কম রোজগার করি না। আর কে বলল এতে টাকা নেই? মিস্টার খান অহংকার কণ্ঠে বলল। এমন বড় বাড়ি আছে? আমি মুচকি হেসে চারিদিকে তাকিয়ে বলি, এর থেকে বড় তো আমার ফার্ম হাউস। আমেরিকায় গেলে আমার বাসায় অবশ্যই আসবেন। মিস্টার খান চায়ের কাপটা নিতে নিতে বলে, আই লাইক ইউর অ্যাটিটিউড। একদম বাবার মতো হয়েছ। বাট বিয়ে আরও 1 বছর পরে কেন করতে চাও? কোনো সমস্যা? আমি স্নেহার দিকে তাকাই। স্নেহা তার বাবাকে বলে, বাবা, আমার আমার আর্টস কোর্স শেষ করতে আরো 1 বছর আছে, তো তাই ও চায় আমি কোর্সটা শেষ করেই ওকে বিয়ে করি। হুম। আঙ্কেল, আমার একটা জরুরি কাজ আছে, তাই আমাকে যেতে হবে। ওনার কথায় রাগ করো না, উনি এমনই। আর একটু বসে যাও। না আন্টি, আজ আর বসতে পারবো না।
অন্য কোনো দিন আসবো। আর আঙ্কেলকে তো আমার সরি বলা উচিত, একটু বেশি রুডলি কথা বলে ফেলেছি। আসলে আই লাভ মাই প্যাশন, তাই এটা নিয়ে কেউ কিছু বললে বুঝতেই পারছেন। সরি আঙ্কেল। ইটস ওকে। আজকাল সরল সোজা থাকলে টিকে থাকা যায় না। হুম, তাহলে আজ আসি। আমি প্রহরকে গেট পর্যন্ত দিয়ে আসি। প্রহর যায়, পিছনে পেছনে স্নেহাও যায়। প্রহর গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। স্নেহা প্রহরের দিকে তাকিয়ে ইনোসেন্ট হাসি দিতে থাকে। প্রহর একটু রাগীভাবে বলে, কি হচ্ছে এসব, বলবে প্লিজ? আসলে বাবা মা কিছুতেই রাজি হচ্ছিল না, তাই আমি বলেছি যে আমার বয়ফ্রেন্ড আছে। তখন ওরা আমার বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞেস করছিল, কিন্তু আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই, তাই। তাই আপনি আমার নাম বলে দিলেন, তাই তো? হুম, 1 বছরেরই তো ব্যাপার। তাছাড়া আপনি তো এখানে সারা জীবন থাকবেন না। তখন মা বাবাকে কিছু একটা বলে দিব। আর আপনি তো বলেছেন বিয়ে ভাঙার জন্য যা খুশি করো, আমি তোমার পাশে আছি। তোমার জন্য আমার কত ইম্পর্টেন্ট কাজ ফেলে এসেছি তুমি জানো? ভাই, চললাম আমি। ঠিক আছে, ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। প্রহর গাড়ি করে চলে যায়। অপরদিকে মারুর কাছে একটা কল যায়। কল যেতেই মারু বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। মারুব ফোনের অপর পাশে যে আছে তাকে বলে, আমি এখনই আসছি, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না। বলে মারু বাসা থেকে বেরিয়ে পড়ে। বেশ অনেকক্ষণ ধরে অয়ন সায়নকে খুঁজে কিন্তু পায় না। আলোকে মেডিকেলে খুঁজেও পায় না। তাই বাসায় চলে আসে। বাসায় এসে নির্বলে ডাকছে, কেউ সাড়া দিচ্ছে না। অয়ন পুরো বাসা খুঁজে কাউকে পায় না। বাসার লোকজনকে জিজ্ঞেস করলে বলে মারু নাকি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। অয়ন মারুর মা বাবাকে ফোন করে, কিন্তু তারাও কিছু জানে না। অয়ন রাগে বলে, সায়নকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নীর আমার ফোন ধরছে না, হচ্ছেটা কি আজকে? অয়ন প্রহরকে ফোন করে বলে সব কিছু। প্রহর আসছি বলে ফোন রেখে দেয়। বেশ কিছুক্ষণ পরে প্রহর এসে দেখে